হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি কাকায়ের মুখ থেকে যখন শুনছে সাত্ত্বিক যে পরিশী এই বাড়ির গেস্ট, তখন সাত্ত্বিক বলছে না না, আমি বুঝতে পারছি না যে ওই বাড়ির গেস্ট কবে থেকে হলো। আশ্রিতাকে আশ্রয় দিয়েছে, বিপদের হাত থেকে রক্ষা করেছে, যথেষ্ট করেছে। গীতা এর থেকে বেশি কিছু করার দরকার নেই, এই বলে পরিশীকে বাড়ি পাঠিয়ে দিতে বলছে। শুনে তখন গীতা বলছে, কি হচ্ছে এসব? এই সমস্ত স্বার্থপরের মতো কথা হচ্ছে না? কেন হচ্ছে এইসব কথাবার্তা? গীতা বলছে, কি বলছেন বলুন তো আপনি? যেটা বলছেন ভেবে বলছেন তো? তখন সাত্ত্বিক বলছে, আমি ভুল কিছু বলিনি। পরিশী তখন বলছে এগুলো শোনার পর যে না না, উনি তো ভুল কিছু বলেননি। আপনি শুধু আমাকে এই কথাটা বলুন যে এক্ষুনি আপনার স্বামী যেটা বলল যে আমি ঘর দেখেছি যখন আমার দৃষ্টিশক্তি ছিল, তো আমি কোন ঘর দেখেছি, কিভাবে দেখেছি? আমাকে সত্যিটা বলুন, চুপ করে আছেন কেন? সত্যিটা বলুন। এইসব শুনে কিন্তু অগ্নিজিৎবাবু মাথা নিচু করে আছেন, আর বাড়ির বাকিরা চুপ করে আছে, ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সমস্ত কিছু শুনে কিন্তু ছোটকা বলছে, ছি ছি, যা হচ্ছে খুব খারাপ হচ্ছে। একটা মেয়েকে খাওয়ার টেবিলে ডেকে এনে এইভাবে অপমান! ছি ছি ছি, এরকমটা কি করে করতে পারিস তোরা সবাই? এরপরে পরিশী কিন্তু ওদিকে একই প্রশ্ন করে যাচ্ছে, সে কি এর আগেও এই বাড়িতে এসেছে? জিজ্ঞাসা করছে। সাত্ত্বিক মনে মনে ভাবছে যে সে এবার সত্যিটা পরিশীকে বলে দেবে। এই ভেবে যখন পরিশীকে বলতে যাচ্ছে, তখন গীতা আটকে দেয়। গীতা বলছে, জামাইবাবু, আপনি কিন্তু আপনার সীমার মধ্যে থাকুন। ওকে এই বাড়িতে আমি নিয়ে এসেছি, আর ওকে নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে ওকে আমি আমার বাড়িতে নিয়ে চলে যাব। সে কথা কিন্তু আমি আগেও বলেছি। তাই যতক্ষণ না পর্যন্ত আমি ওকে বিচার পাইয়ে দিচ্ছি, আমি ওর হাত ছাড়ব না। এই কথাটা কিন্তু আপনারা সবাই এখানে মাথায় ঢুকিয়ে নিন। মেহেক বলছে, অনেক হয়েছে, এইসব ঝগড়াঝাটি কথাবার্তা এখন থাক। এরপর পরিশীর কাছে গিয়ে বলছে, তোমার লাগেনি তো? আর তাকে খাওয়ার টেবিলে নিয়ে যাচ্ছে, কিন্তু পরিশী তো যেতে চায় না। পরে তাকে আবারও জোর করা হচ্ছে, কিন্তু ও কিন্তু ওর প্রশ্নের উত্তর চাই, তবেই সে খাবে, এরকমটা বলছে। মেহেক তখন ব্যাপারটা কাটানোর জন্য বলছে, দেখো দাদা কি বলতে কি বলে ফেলেছে, তুমি ওইসব কথার অন্য মানে ধরো না। এরপরে দেখা যাচ্ছে অগ্নিজিৎবাবুকে অধরা ফোন করেছে। ফোন করে বলছে, আপনি আমাকে চিনবেন না, আপনার সাথে একটা কেসের ব্যাপারে, মানে একটা খুনের, একটা হত্যা মামলার ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলার আছে। তখন অগ্নিজিৎবাবু বলছেন, হ্যাঁ বলুন। তখন অধরা বলছে, ফোনে এই সমস্ত কথা বলা যাবে না, আপনার সাথে মিট করতে চাই। তখন অগ্নিজিৎবাবু বলছেন যে বর্তমানে তিনি কোনো কেস অ্যাকসেপ্ট করছেন না, যদি কিছু মানে কোনো সিলেক্টিভ কিছু হয় তবেই। তখন অধরা বলছে, স্যার এইরকমই একটা কেস, আর পারিশ্রমিক নিয়ে কোনো চিন্তা করবেন না, তিনি তার ইচ্ছে মতো দর হাঁকতে পারেন, কিন্তু এই কেসটা তাকেই লড়তে হবে। এটা শুনে তখন অগ্নিজিৎবাবু বলছেন, এই দাঁড়ান দাঁড়ান, কি কেস, কোন কেস, কে কেস, মানে কে এখন কেসটা হ্যান্ডেল করছেন? এই সমস্ত কিছু জিজ্ঞাসা করতে থাকেন। অধরা তখন বলছে, আমি আপনার সাথে দেখা করেই সবটা বলবো, শুধু একবার মিট করার মানে রিকোয়েস্ট করছি আপনার কাছে, আপনার মুখোমুখি বসে আমি সবটা বলতে চাই। এবার অগ্নিজিৎবাবু রাজি হয়ে বলছে, ঠিক আছে বলুন, আমাকে কোথায় আসতে হবে? অধরা তখন বলছে, আপনাকে কোথাও আসতে হবে না, আমরা আসব, মানে আমি আর আমার ভাই আর পরিবারের লোকজনরা আসব, আপনি আপনার চেম্বারেই দেখা করতে পারেন। আসলে একটা মিথ্যে খুনের মামলায় আমাদেরকে ফাঁসানো হচ্ছে, এমনটা বলছে অধরা। এরপরে অধরা অগ্নিজিৎবাবুর সাথে কথা বলে আজ সন্ধেবেলা মিটিংটা ফিক্সড করে নেয়। অধরা বলছে, এখন আপনি শুধু আমাদের মানে আপনি শুধু আমাদেরকে বাঁচাতে পারেন আর কি, আপনি ছাড়া আমরা আর কোনো আলো দেখতে পাচ্ছি না। তখন অগ্নিজিৎবাবু বলছেন যে বর্তমানে কি এই কেসটাকে হ্যান্ডেল করছেন? বলে, হ্যাঁ করছেন, কিন্তু আমাদের মনে হয় না যে তিনি এই কেসটা হ্যান্ডেল করতে পারবেন। অগ্নিজিৎবাবু তখন সন্ধেবেলা তার চেম্বারে আসতে বলে ফোনটা কেটে দেয়। এরপরে তো ছোটকা জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার বর্দা, মানে কোন কেসের ব্যাপারে কথা হচ্ছিল? তখন অগ্নিজিৎবাবু বলছেন, কোনো একটা কমপ্লিকেটেড কেস বলে মনে হলো, কোনো খুনের কেস, তো আজকে সন্ধেবেলা মিট করছি ওখানে গিয়ে। এরপর অগ্নিজিৎবাবু পরিষেকে পরিষ্কার জানিয়ে দেয় যে তুমি এখানে বসেই খাবে, আর বন্নিকে বলছে এরকম ব্যবহার কিন্তু আমাদের বাড়িতে আজ অব্দি কেউ করেনি, আর কেউ করেও না। উত্তরে তখন বন্নি বলছে, ও তো আপনার বাড়ির অতিথি নয়। ঈশা তখন বলছে, ও তো আশ্রিতা। সঙ্গে সঙ্গে অগ্নিজিৎবাবু ঈশাকে একটা ধমক দিয়ে চুপ করতে বলে, আর বলছে, পরিষী এ বাড়ির অতিথি, আমার বৌমা তাকে হাত ধরে এ বাড়িতে নিয়ে এসেছে, সে অবশ্যই আশ্রিতা আর অতিথিও বটে, আর অতিথি হলো ভগবানের সমান। এই বলে দয়া করে সবাইকে মুখ বন্ধ রাখতে বলে। এরপর পরিষীকে বলেন, তুমি কিছু মনে করো না, খেয়ে নাও, এই বলে সবাইকে তাকে খাওয়ার টেবিলে বসাতে বলে। এরপর গীতা অগ্নিজিৎবাবুকে বলছেন যে কে তাকে ফোন করেছিল, আর আবার কি তিনি কোর্টে যাবেন ভাবছেন? আপনি তো কোর্টে যাওয়া ছেড়ে দিয়েছিলেন,
তখন অগ্নিজিৎবাবু বলছেন, হ্যাঁ, যদি সেরকম কেস মেলে তবেই তিনি যাবেন। অগ্নিজিৎবাবু বলছেন যে শুনে তো মনে হচ্ছে কেসটা খুব কমপ্লিকেটেড, আর আবার ইচ্ছে মতো পারিশ্রমিক দিতেও রাজি আছেন ওনারা। এরপর দেখা যাচ্ছে সন্ধেবেলা অধরা, অধ্যায়, কাকায় অগ্নিজিৎবাবুর চেম্বারে এসে পৌঁছে গেছে, আর অগ্নিজিৎবাবু তাদেরকে বসতে বলে। শুরুতেই দেখা যাচ্ছে অধরা 25 লক্ষ টাকার একটা ভর্তি ব্যাগ দিয়ে বলছে যে এটা শুধুমাত্র একটা টোকেন অ্যামাউন্ট, আর বলছে আপনার যা কোয়ালিটি তাতে 25 লক্ষ টাকা দিয়ে আপনাকে কেনা যাবে না। এরপর অগ্নিজিৎবাবু যেমনভাবে বলবেন তেমনভাবেই অধরা তাকে টাকা দিতে থাকবে, এমনটা বলছে। শুধু কোর্টে গিয়ে তাকে কেসটা জিততে হবে অ্যাট এনি কস্ট। এসব শুনে অগ্নিজিৎবাবু বলছেন যে আমি কিছু জানলাম না, কিছু শুনলাম না, কিছু বুঝলাম না, আর আপনি টোকেন এনে দিলেন। আপনার কি করে মনে হলো যে আমি কোনো কিছু না জেনে না শুনে কেসটা অ্যাকসেপ্ট করব? জবাবে তখন অধরা বলছে সে তার ব্যাপারে জেনেছে যে এই শহরের যত বড় বড় কেস আছে তার বেশিরভাগটাই উনিই লড়েছেন আর জিতেছেন, শুধুমাত্র 2টো কেস ছাড়া, যেখানে তার রাইভেল ছিল গীতা গাঙ্গুলি। শুনে অগ্নিজিৎবাবু বলছেন, তার মানে আমার সম্পর্কে অনেকটাই স্টাডি করে এসেছেন মনে হচ্ছে। অধরা তখন বলছে, মানে অধ্যায় বলছে, সেরকম কিছু না, আমরা শুধু জানতে গিয়েছিলাম যিনি আমাদের কেসটা লড়বেন তার ক্ষমতাটা। এরপর অগ্নিজিৎবাবু কিন্তু কেসের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, আর অধরা তখন বলছে যে একটা মেয়ে আমাদের বাড়ির 2nd ফ্লোর থেকে নিচে পড়ে যায়, তারপর আহত হয়ে যায়, তাই তারা তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তখন পথেই তার মৃত্যু ঘটে। আর এই পুরো বিষয়টাই একটা চক্রান্ত হয় এবং তাদের ফাঁসানোর চেষ্টা করা হয়, আর এই পুরো জিনিসটার মধ্যে আর কি পুলিশ মিলিত আছে, আর একজন অ্যাডভোকেটও মিলিত আছেন। এরপরে কিন্তু অগ্নিজিৎবাবু মেয়েটির উপর থেকে কি করে পড়ে গেলেন জিজ্ঞাসা করলে অধরা বলছে সে ঠিক জানে না, যতদূর সম্ভব সে মদ্যপ অবস্থায় ছিল, হয়তো ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে গিয়েছে। এরপর অধরা অগ্নিজিৎবাবুকে বলছে কেসের ফাইলটা দিচ্ছে আর কি। তখন তো অধরার নাম জিজ্ঞাসা করলে অধরা তার নাম বললে হঠাৎ গীতা অগ্নিজিৎবাবুকে তখন ফোন করে, বলছে যে ওনার টিফিন বক্সে টিফিন দেওয়া হয়েছে, খালি পেটে থাকবেন না, সেটা খেয়ে নেবেন, তারপর ঠিক সময় মতো ওষুধটাও খেয়ে নেবেন, তার পাশে জলের বোতলটাও রাখা আছে। এরপর গীতা জিজ্ঞাসা করছে আপনি কোথায় আছেন? বলছে আমি চেম্বারে আছি, এক্ষুনি বাড়ি ফিরে আসব। এরপর অগ্নিজিৎবাবু বলছেন যে খাওয়ার টেবিলে বসে যারা ফোন করেছিল যে সন্ধেবেলা মিট করতে আসবে বলেছে তারাই এসেছে, তাদের সাথেই কথা বলছি। শুনে গীতা কেসটা কি ওনাকে জিজ্ঞাসা করলে অগ্নিজিৎবাবু বলছেন উনি পুরোটা শুনে তাকে পরে বলবে, এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে অধরা বলছে যে এর আগে এই কেসটা অ্যাডভোকেট মিত্র হ্যান্ডেল করছিলেন। অগ্নিজিৎবাবু অধরাকে আর অধ্যায়কে বলছে সে কোথায় যেন দেখেছে এর আগে। তখন অধরা বলছে যে অগ্নিজিৎবাবুকে বলছে যে অধরা এরপরে তার নামটা বলে দেয় আর কি। অগ্নিজিৎবাবু তো সেই নামটা শুনে বুঝতে পেরে যায় যে এই কেসটা তো গীতা হ্যান্ডেল করছে, এটা তো পরিশির কেসটা। তখন তিনি কি করেন, টাকা ভর্তি ব্যাগটা অধরাকে দিয়ে সেখান থেকে কেটে পড়তে বলেন। অধরা তখন জিজ্ঞাসা করছে আপনি লড়বেন না? অগ্নিজিৎবাবু বলছেন যে সেই কেসটা নিয়ে আমার পুত্রবধূ লড়ছে, সেটা আমি কেন লড়ব? আপনি কি আমাকে বোকা ভেবেছেন নাকি যে এই কেসটা আমি অ্যাকসেপ্ট করব? অধরা তখন বলছে আমি আপনাকে প্রফেশনাল ভেবেছিলাম। এগেনস্টে অগ্নিজিৎবাবু বলছেন কার বিরুদ্ধে কেসটা লড়ব? আমার পুত্রবধূর বিরুদ্ধে লড়ব কেসটা, এটা আপনি বলতে চাইছেন? প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, অধরাও চিৎকার করছে, অগ্নিজিৎবাবুও চিৎকার করছে। তখন অধরা বলছে আপনি লড়েননি এর আগে? বলে কি লড়িনি কি বলতে চাইছো? এর আগে লড়েছি, সেই পরিস্থিতি সেই সমস্ত কিছু আলাদা ছিল, আর এখন সেই পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কি বলতে চাইছো? সেই সমস্ত ব্যাপারে তোমাদের মাথা না ঘামালেও চলবে। এখন যাও, মানে এখান থেকে কেটে পড়ো, ভালো কথা বলে দিচ্ছি। গেট আউট, জাস্ট গেট আউট। এরপর অধরা ধমকি দিতে থাকে। অগ্নিজিৎবাবুও বলতে থাকে আপনি কি করবেন, কি করতে চাইছেন, কি ভাবছেন, এগুলো জেনে আমার কোনো দরকার নেই। আই ডোন্ট কেয়ার, এখন এখান থেকে মানে কেটে পড়ুন। আই সেড গেট আউট, আউট, এভাবে বলছে। অধ্যায় বলছে আপনি কিন্তু খারাপ ব্যবহার করছেন, এটা কিন্তু ভালো হবে না। অগ্নিজিৎ বলছে তুমি কার সাথে কথা বলছো তুমি বোধহয় ভুলে গেছো, তোমাকে চাপকে আমি সিধে করে দেবো বলে রাখলাম। অধরা বলছে আপনি কিন্তু মাথাটা গরম করাবেন না স্যার। অগ্নিজিৎ বলছে এই আর একটাও কথা না। অগ্নিজিৎবাবু এবার ওদেরকে বের করে দিচ্ছে, বলছে ঠিক আছে, দেখে নেবেন এর ফল কি হয়, আপনার ঘড়িটা দেখে নেবেন, আপনার সময়টা দেখে নেবেন। অগ্নিজিৎবাবুর সামনে এবার অধরা কাউকে একজনকে ফোন করছে। হ্যাঁ, উনি চেম্বার থেকে বেরিয়ে গেছেন, মেরে দিন, গীতাকে মেরে দেওয়ার কথা বলছে। অগ্নিজিৎ তখন বলছে এই কাকে মেরে দেওয়ার কথা বলছেন? এরপরে গীতার নামটা বলে ওখান থেকে বেরিয়ে যায়, বলে ভুলে যাবেন না আমি খুব ভালো একজন ওঝা। এবার অগ্নিজিৎ বলছে এই কি বলে গেল, গীতাকে কি করবে, এই বলে ফোন করছে। ফোনটা তুলছে না, বুঝতে পারে ডেফিনেটলি স্কুটিতে আছে, তাই ফোনটা তুলছে না। দেখা যাচ্ছে গীতাকে কিন্তু
একজন ফলো করতে শুরু করে দিয়েছে গাড়ি করে। এবার গীতা কিন্তু স্কুটিটা থামায়, যে ফোন এসছে তো ফোনটা রিসিভ করবে। আর তখন কিন্তু পাশেই গাড়িটা থেমেছে, আর ঠিক রিভলভার তাক করে আছে তার দিকে, একদম শ্যুট করতে যাবে কি গীতা ফোনটা নেওয়ার জন্য মাথাটা নিচু করে, তখন মাথার উপর দিয়ে গুলিটা বেরিয়ে যায়। গীতা বলছে এই, তখন গাড়িটা কিন্তু পালিয়ে যায়। তখন গীতা ফোনটা রিসিভ করতে, হ্যাঁ বাবা বলুন। বলছে গীতা, তোমাকে মারার চেষ্টা করা হচ্ছে, যে কেসটার জন্য আমি এসেছি এটা আর কেউ নয়, অধরার মানে অধ্যায় সিনহা এই কেসটা নিয়ে এসেছে। আমি কেসটা নিতে চাইনি, ওদেরকে এখান থেকে দূর করে বের করে দিয়েছি, ওরা তোমাকে মারার প্ল্যান করছে, তোমাকে শ্যুট করার প্ল্যান করছে। তখন বলছে বাবা শ্যুট করার প্ল্যান করছে কি, শ্যুট করেও দিয়েছে। বলে কি বলছো তুমি, কেমন আছো তুমি? বলছে বাবা, আজকে আপনার ফোনটা আমাকে বাঁচিয়ে নিল। গীতার চোখে জল। বলছে কোনো অলৌকিক ঘটনা মনে হচ্ছে, আজকে আপনি আমার প্রাণটা বাঁচিয়ে নিলেন বাবা, না হলে এতক্ষণে আমি। বলে না না, কিচ্ছু হবে না, আমার আয়ু তোমার লেগে যাক, তুমি গড ব্লেস ইউ, তো গড তোমাকে সেভ করুক সব সময়। বলছে যে কথায় আছে যে মানে সবাই বলে শ্বশুরমশাই নাকি বাবা হতে পারেন না, কিন্তু আজকে আপনি যেটা করলেন আমার বাবার থেকে অনেক বেশি। বলে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, শক্ত করো, নিজেকে শক্ত করো, এইভাবে বলছে। খুব সাবধানে থাকতে হবে তোমাদেরকে, তোমার আর পরিশির উপরে কিন্তু আবারও হামলা হতে পারে, তোমাদেরকে মারার চেষ্টা করা হচ্ছে, তোমাদেরকে সাবধানে থাকতে হবে। এই বলে ফোনটা রাখেন অগ্নিজিৎ। যা তো ভাবতে থাকে। এদিকে তো অধরা অধ্যায় 2 ভাই বোনে কথা বলছে। অধরা বলছে যে গীতাকে সরাতে না পারলে পরিশিকে আটকানো যাবে না। পরিশি যদি সেকেন্ড ডেটে কোর্টে পৌঁছে যায় তাহলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব। অধ্যায় বলছে ও চিন্তা করো না, এতক্ষণে গীতা শেষ। দেখা যাচ্ছে ঠিক সেই সময় কলিং বেল বাজছে। অধরা বলছে এত রাতে আবার কে এলো? অধ্যায় গেট খুলেই দেখে গীতা। গীতাকে দেখে তো অধরা অধ্যায় দুজনেই অবাক। গীতা বলছে আসতে পারি? অধরা বলছে কি করে এলেন আপনি, সিকিউরিটি গার্ড কোথায়? বলে কেমন এজেন্সি থেকে সিকিউরিটি গার্ড রেখেছেন? আমি তো সোজা ঘরে হেঁটে চলে এলাম, কই কিছুই তো হলো না। গীতাকে দেখে অধরার মুখ তোতলাচ্ছে, মানে কথা বেরোচ্ছে না। বলে আপনি? গীতা বলছে থমকে গেলেন নাকি? পালস রেট একদম হাই হয়ে গেল, বেড়ে গেল, মানে ঘোড়ার মতন দৌড়চ্ছে তাই তো? আর হার্ট একদম লাপলুপ করছে তাই তো? বিপি বেড়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে তাই না? ভেবেছিলেন এখানে ডেড বডি আসবে, কিন্তু না, জ্যান্ত হয়ে এখানে 2 পায়ে হেঁটে আপনার সামনে দাঁড়িয়ে পড়লাম তাই তো? অধরা ভেবেছিলেন ধরতে পারবো না, কিন্তু ধরে নিয়েছি। এবার আপনার নামে একটা এফআইআর হবে। একটা প্রবাদ আছে জানেন তো, রাখে কৃষ্ণ তো মারে কে। লোকটা জানেন তো কোনো দোষ ছিল না, মনে হয় রিভলভারটা জং ধরা ছিল, গুলিটা করেছিল, কিন্তু জীবনটা যদি কপালে লেখা থাকে তাহলে মরি কি করে তাই না? অধরা আর অধ্যায় তো গীতার কথা শুনে অবাক, আর গীতা হাসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে, টাটা।